মা, বলছি আজকে কি খাবার রান্না করব? তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই রান্না করতে পারো। তাছাড়া তোমার হাতে সব খাবারই আমার ভালো লাগে। আর হ্যাঁ, তুমি যদি চাও তাহলে কাজের মেয়েকে দিয়েও রান্না করিয়ে নিতে পারো। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। না না মা, আমি কাজের মেয়ে জবাকে দিয়ে রান্না করাতে চাই না। আমি নিজেই রান্না বান্না করতে চাই, কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি ওকে বাড়ির বাকি কাজগুলো করতে বলে দিচ্ছি। এই জবা, তুই আমার ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিবি। আর হ্যাঁ, কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে দিবি, কেমন? আচ্ছা, তাহলে কি রান্না করছো তুমি বৌমা? আমি ভাবছি যে আজকে আমি আপনাদের সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করব, কারণ অনেকদিন হয়ে গেল চিকেন বিরিয়ানি খাওয়া হয়নি। আর তাছাড়া আপনার তো চিকেন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চিকেন বিরিয়ানির নাম শুনেই তো আমার জিভে জল চলে এলো। ঠিক আছে বৌমা, তোমার হাতে চিকেন বিরিয়ানি আমার খুব ভালো লাগে, তুমি তাই রান্না করো আজকে। শাশুড়ি মায়ের কথা শুনে শিল্পা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আসলে অন্বেষা দেবী তার বৌমাকে কখনো কোনো কিছুতে বাধা দেয় না। আর যেহেতু শিল্পা খুব ভালো খাবার রান্না করতে পারে, তাই শিল্পা প্রায় সময় বাড়িতে রান্না বান্না করতে চায়। আর সে বাড়ির সকলের পছন্দ মতো খাবারই রান্না করে। আর সেদিনও শিল্পা যখন সবার পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করতে রান্নাঘরে যায়, তখন সে মনে মনে ভাবে, আমার মায়ের বাড়ির থেকে আমি এখানে অনেক ভালো আছি। কারণ মায়ের বাড়িতে আমি যদি মাকে কিছু রান্না করার কথা বলতাম, তাহলে মা আমাকে একেবারে চিবিয়ে খেয়ে নিত। এটা পারবি না, ওটা পারবি না, কত কথা শোনাতো। একবারও আমাকে সাহস করে রান্না বান্না করতে দিত না। এভাবেই শিল্পা বিয়ের আগের ঘটনার কথা মনে করতে শুরু করে। আসলে শিল্পার মা ছিল প্রচন্ড পরিমাণে রাগী প্রকৃতির মহিলা, তাই শিল্পাকে কখনোই তার মা রান্না বান্না করতে দিত না। এমনকি শিল্পার পছন্দের খাবারও তার মা কখনো রান্না করত না। মা, বলছি শোনো না, আজকে তো আমি কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আজকে তুমি আর আমি দুজনে মিলে বিরিয়ানি রান্না করব, চলো। আর তা না হলে তুমি আমার পছন্দের চিকেন কষা রান্না করো। তাহলে আজকে আমরা সবাই মিলে গরম গরম সরু চালের ভাত আর চিকেন কষা খাবো। না, কোনোভাবেই চিকেন খাওয়া যাবে না। তুই জানিস না এখন মুরগির গায়ে কত রকমের ইনজেকশন দেওয়া হচ্ছে। তাছাড়া প্রত্যেকদিন চিকেন কিসের খাওয়া? তোর বাবা কি চিকেনের দোকান খুলে রেখেছে যে যখন তুই চিকেন খেতে চাইবি তখন তোকে চিকেন খাওয়াতে হবে? প্রত্যেকদিন চিকেন ছাড়া তোর কি আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না? কলেজে গিয়েও তো তুই হাজার হাজার টাকা উড়িয়ে চলে আসিস, আর এখন আবার বাড়িতে এসে চিকেন খাওয়ার শখ হয়েছে? ঢং। মা, আমি তো শুধু বিরিয়ানি আর তা না হলে চিকেন লেগ পিস বানানোর কথা বলেছিলাম। তুমি আমাকে এভাবে কথা শুনিয়ে দিলে। তাছাড়া বাবা তোমাকে কখনো এরকম কথা শোনায় না। তুমি কেন করো মা এরকম? তোর বাবা কি করে কথা শোনাবে? তোর বাবা বাড়িতে থাকবে, তারপর তো তোকে কথা শোনাবে। আর তোর বাবার কাছে তো আমাকেই কথা শুনতে হয়। প্রত্যেকদিন ওসব চিকেন খাওয়া ছাড়। চিকেনের দামও এখন অনেক বেশি। আর তার সাথে সাথে তোর যা জেদ বেড়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু এসব একদমই চলবে না। শ্বশুর বাড়িতে ডাল ভাত যা রান্না হবে তাই তোকে খেতে হবে। মা, তোমাকে যে দেখছি কিছু বলাই যাবে না। সামান্য একটু বিরিয়ানি আর চিকেন খাওয়ার কথা বললাম, তুমি আমার শ্বশুর বাড়িকে টেনে নিয়ে আসছো। দূর, তোমাকে আমি আর কিছু রান্না করতেই বলবো না। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যা। তোরা তো বায়না শোনার মতো এখন আমার সময় নেই। আমি যা রান্না করব তোকে তাই খেতে হবে। আর যদি না খাস তাহলে না খেয়ে থাকবি, আমার কিচ্ছু যায় আসে না। এভাবেই কমলা দেবী শিল্পাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, যার ফলে শিল্পার খুবই খারাপ লাগে। এভাবেই শিল্পা তার মায়ের বাড়িতে কখনো নিজের পছন্দ মতো খাবার খেতে পারতো না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে শিল্পা সবসময় তার পছন্দ মতো খাবার রান্না করতে পারে আর সবাইকে খাওয়াতে পারে। আর সেই দিনও চিকেন বিরিয়ানি রান্না করার পর শিল্পা সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকতে শুরু করে। মা, বাবা, নন্দিনী, সুমন, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার টেবিলে চলে এসো। আমি আজকে বিরিয়ানি রান্না করেছি। গরম গরম বিরিয়ানি তোমাদেরকে পরিবেশন করে দিয়েছি। এসে ঝটপট খেয়ে নাও সবাই। শিল্পার চিৎকার শুনে তার পরিবারের সকলে এক এক করে খাবার খেতে চলে আসে। আর সবাই মিলে মজা করে গরম গরম চিকেন বিরিয়ানি খেতে শুরু করে। এমন সময় বাড়ির প্রত্যেকেই শিল্পার প্রশংসা করতে থাকে। বাহ শিল্পা, তুমি আজকে কিন্তু চিকেন বিরিয়ানিটা অসাধারণ করেছো। আমার তো খুব ভালো লেগেছে। কি বলো মা, তাই না? হ্যাঁ রে খোকা, আমি সেই জন্য তো বৌমাকে বলেই দিয়েছি তুমি যা রান্না করবে আমরা তাই খাবো। তোমার হাতের সব রান্নাই আমাদের ভালো লাগে। আর আজকের এই বিরিয়ানিটাও খুবই সুস্বাদু হয়েছে। বৌদি যেদিন থেকেই বাড়িতে এসেছে সেদিন থেকে আমি কত ভালো মন্দ খাবার খেতে পারছি। প্রত্যেক দিনই ভালো ভালো খাবার। আমার তো প্রত্যেক দিন এরকম টেস্টি টেস্টি ভালো ভালো খাবার খেতে খুব পছন্দ। বৌদি, কালকে তুমি আমাকে টিফিনে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেবে, কেমন? কারণ আগের দিন তুমি আমাকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলে, আমার বন্ধুরাই সব খেয়ে শেষ করে দিয়েছে। আর ওরা তোমার অনেক প্রশংসা করেছে জানো।
এভাবেই একের পর এক সবাই শিল্পার অনেক প্রশংসা করে আর যা শুনে শিল্পার চোখে জল চলে আসে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার হাতের খাবার এতটা পছন্দ করার জন্য। আমি তো ভেবেছিলাম আমার হাতের খাবার হয়তো তোমাদের পছন্দই হবে না, কিন্তু যাক, আমাকে ভুল প্রমাণ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে শিল্পার চোখে জল নিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর একদিন হঠাৎই শিল্পার তার মায়ের কথা মনে পড়ে। আমি বিয়ের আগে যখনই টিভি দেখতে বসতাম আর মাকে পকোড়া আর চা বানিয়ে দিতে বলতাম, কিন্তু মা আমাকে কখনো পকোড়া কিংবা চা বানিয়ে দিত না। উল্টো মা আমাকে বলতো আমার যা খাওয়ার নিজে বানিয়ে খেতে। শিল্পা মনে মনে এসবই ভাবতে থাকে আর এমন সময় সেখানে শিল্পার ননদ নন্দিনী হাতে চা এবং পকোড়া নিয়ে হাজির হয়। বৌদি, এই দেখো আমি এসে গেছি। তুমি টিভি দেখছো? আমিও তোমার সঙ্গে টিভি দেখতে চলে এলাম। আর দেখো আমি কি বানিয়ে নিয়ে এসেছি, গরম গরম চা আর গরম গরম পকোড়া। কি সত্যি তুমি আমার জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে এসেছো? যাক, খুব ভালো করেছো। এমন সময় শিল্পার আবার তার মায়ের কথা মনে পড়ে। মা, তুমি কি আমাকে একটু জল নিয়ে এসে দিতে পারবে? আসলে আমি এখন এই সিরিয়ালটা দেখছি, খুব ভালো হচ্ছে, এখন আমি উঠতে পারবো না। তুমি আমাকে একটু জল এনে দাও না মা। আমি এখন রান্নাঘরে কাজ করছি আর তুই টিভি দেখতে দেখতে বসে বসে অর্ডার করছিস। এখানে এসে আমাকে হেল্প করার বদলে তুই পায়ের উপর পা তুলে টিভি দেখছিস, তার উপর আমাকে অর্ডার করছিস। তুই কোথাকার মহারানী ভিক্টোরিয়া হয়েছিস? এই বলে কমলা দেবী বাইরে বেরিয়ে শিল্পাকে মারধর করতে শুরু করে আর যার ফলে শিল্পার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। মা, আমি তো শুধু তোমার কাছ থেকে জল চেয়েছিলাম, তুমি দিতে পারবে না সেটা আমাকে বলে দিতে পারতে, কিন্তু এভাবে আমার গায়ে হাত তোলার কি ছিল? আমি তো এখন আর ছোট নেই, তোমার কাছ থেকে তো কিছু চাওয়াও যাবে না দেখছি। তুই দেখতে পাচ্ছিস না আমি রান্নাঘরে কাজ করছি আর তুই বসে বসে অর্ডার করলে আমি তোকে জল দিয়ে যাব? তুই বড় হয়েছিস সেটা আমি জানি, কিন্তু বড় হয়েও তোর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। চল, তোর রান্না করার অনেক শখ তাই না? আজকে তুই রান্না করবি আর আমি বসে বসে খাবো। দেখি তুই কেমন রান্না করতে পারিস। একটুও খাবার রান্না যদি খারাপ হয়েছে তাহলে দেখবি আজকে আমি তোর কি অবস্থা করি। এই বলে কমলা দেবী শিল্পার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে যায় আর শিল্পাকে রান্না করতে বলে। এমনকি কমলা দেবী শিল্পার পাশেই দাঁড়িয়ে থাকে, যার ফলে শিল্পা প্রচন্ড পরিমাণে ভয় পায় আর সে ভয়ে ভয়ে কিছু সবজি রান্না করে। আর দুপুরবেলা শিল্পা যখন তার বাবা মায়ের সঙ্গে খাবার খেতে বসে তখন কমলা দেবী সেই সবজি রান্না শিল্পার মুখে ছুঁড়ে মারে। একি, তুই এই রান্না করতে শিখেছিস? এতদিন ধরে রান্না করব বলে এই রান্না করতে শিখলি? ছি 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 ছি, একেবারে বাজে তরকারি হয়েছে। তুই কিভাবে এই খাবার খাচ্ছিস? আমি তো এই খাবার মুখে তুলতেও পারছি না। এভাবেই কমলা দেবী তার মেয়েকে উল্টোপাল্টা কথা বলে, যার ফলে শিল্পার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। আর এভাবেই বিয়ের আগের কথা মনে করি শিল্পার চোখে জল চলে আসে। কিন্তু শ্বশুরবাড়িতে শিল্পা তার শাশুড়িমা এবং ননদের ভালোবাসা পেয়ে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন শিল্পাকে তার শাশুড়িমা বলে, বৌমা, প্রত্যেকদিন তো তুমি রান্না করো, তাই ভাবলাম আজকে তুমি বিশ্রাম করো। তুমি আজকে ঘরে যাও, ঘরে গিয়ে আরাম করো। আজকে আমি রান্না করছি, আজকে তোমাকে আমার হাতের রান্না খেতে হবে কিন্তু। না না, এতদিন ধরে যখন আমি রান্না করছি তাহলে আজকেও আমি রান্না করব, আপনাকে চিন্তা করতে হবে না। তাছাড়া আমি তো একদম ঠিক আছি, আমার তো কিছুই হয়নি। তাহলে আমি শুধু শুধু কেন রেস্ট করতে যাব? আমি তো বললাম তোমাকে, তুমি যাও, আজকে বিশ্রাম করো আর তোমার পছন্দের খাবার আমাকে খেতে বলো। তুমি কি খেতে চাও, তোমার কি খেতে ইচ্ছা করছে আমাকে বলো, সেটাই আমি তোমাকে রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে তো আমার আর কিছু বলার নেই। আর হ্যাঁ, আপনি আমাকে যা রান্না করে দেবেন আমি তাই খাবো, আমার কোনো সমস্যা নেই। এই শুনে অন্বেষা দেবী রান্নাঘরে চলে যায় আর সে নিজে রান্না করে বৌমাকে খেতে দেয়। বৌমা, আজকের খাবারগুলো কেমন হয়েছে বলো? হ্যাঁ মা, সত্যি খাবারগুলো অসাধারণ খেতে হয়েছে, ভীষণ টেস্টি। আর আপনি তো খুব ভালো মা, তাই আপনার হাতের রান্নাও ভালো হবে এটাই স্বাভাবিক। বিয়ের আগে আমার মা কখনো আমাকে আমার পছন্দের খাবার রান্না করে খাওয়ায়নি, কিন্তু আজকে আপনি একদম আমার পছন্দের খাবার রান্না করেছেন। আমার চিকেন কষা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে বৌমা, তোমার যখনই ভালো ভালো কিছু খেতে ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কারণ তুমি তো আমার মেয়ের মতোই। আপনাকে অনেক ধন্যবাদ মা, আমার নিজের বাড়িতে কখনোই এরকম খাবার খাওয়া হতো না, সবসময় আমার মা যেটা বলতো সেটাই হতো। শিল্পা, এখানে তোমার মা নেই, তোমার এটা নিজের ঘর না, এটা তো তোমার শ্বশুর বাড়ি আর ওটা হলো তোমার শাশুড়ি মা। তাই এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতোই খাবার খেতে পারো, এখানে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, বুঝেছো?
এভাবেই সবাই মিলে শিল্পাকে অনেক ভালোবাসা দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, কি ব্যাপার মা, তুমি আজকে হঠাৎ এখানে? বাবা তুমি এসেছো, কিন্তু আমার কথা হঠাৎ তোমাদের কেন মনে পড়লো? আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে ভুলেই গেছো। আসলে কি জানিস তো, আমরা তোর কাছে ক্ষমা চাইতে এলাম, কারণ তোর কাছে যতক্ষণ না ক্ষমা চাইছি আমার শান্তি হচ্ছে না। আমাকে পারলে ক্ষমা করে দে মা। কিন্তু দিদি, কি হয়েছে কি? তোমরা হঠাৎ করে বৌমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে কি জানেন তো, আমার মেয়েটা চলে আসার পর বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। এখন আর আমাকে কেউ বিরক্ত করে না। তার থেকে বড় কথা, এখন আর কেউ আমাকে ভালো ভালো খাবারও রান্না করতে বলে না। আমার মেয়ে আমাকে প্রত্যেকদিন রান্না বান্নার ক্ষেত্রে বিরক্ত করত, আর আমি রাগের চোটে ওকে অনেক উল্টোপাল্টা কথা বলতাম। ওর সঙ্গে অনেক অন্যায় করেছি আমি, কিন্তু আজকেও বাড়ি থেকে চলে আসার পর আমি বুঝতে পেরেছি আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি আপনার মেয়ে কিন্তু আপনাকে খুব ভালোবাসে আর সব সময় আপনার কথা মনে করে। বৌমা দেখো, তোমার আর কোনো কষ্ট নেই। তুমি এবার তোমার মায়ের বাড়িতে গিয়েও তোমার পছন্দ মতো খাবার খেতে পারবে। তোমার মাকেও তুমি যা বলবে তোমার মা এবার তোমাকে তাই রান্না করে খাওয়াবে। এবার তুমি খুশি তো? এই শুনে শিল্পা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর শিল্পা তখনই তার মাকে ক্ষমা করে দেয়। আর সেদিনের পর থেকে শিল্পা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।